দরজাটা একটা মেয়ে খুলে দিল। আমি এর আগে অনেকবার নিলয়ের বাসায় এসেছি, কিন্তু কখনো এই মেয়েকে দেখিনি। তখন নিলয় বলে উঠল, বাহিরে দাঁড়িয়ে আছিস কেন, ভিতরে আয়। আমি ভিতরে যেতে নিলয় মেয়েটাকে দেখিয়ে বলল, এটা তোর ভাবি, নাম জান্নাত। আমি মনে মনে বললাম, তার মানে এটা নিলয়ের বউ। আমি বললাম, ও আচ্ছা আঙ্কেল আন্টি এখন কোথায়, তাদেরকে তো দেখছি না। নিলয় বলল, তারা কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে গেছে। তুই দাঁড়িয়ে আছিস এখনো কেন, বস এখানে এসে। আমি সোফায় গিয়ে বসলাম। তখন জান্নাত মানে নিলয়ের স্ত্রী আমাকে চা নাস্তা দিল। আরেকটা কথা কই, গল্পের মাঝে ভাই ভুল ত্রুটি হয়েই থাকবো। যারা যারা ভুলগুলো মানিয়ে নিতে পারবা তারাই গল্পটা দেখো, আর যেসব অডিয়েন্স পারবা না তারা বিরত থাইকো। তো বেশি কথা না কইয়া গল্পটা কন্টিনিউ করি। নিলয়ের স্ত্রী আমাকে চা নাস্তা দিল, আমি সেগুলো খেতে লাগলাম এবং ওদের সাথে গল্প করতে লাগলাম। কিছুক্ষণ ওদের বাসায় থাকার পর আমি বললাম, আজকের মতো এই পর্যন্ত, পরে যদি এই শহরে আসি তাহলে আবার দেখা হবে কেমন। নিলয় বলল, তুই চলে যাবি কবে? আমি বললাম, কালকে অফিসের মিটিং শেষ হবে, তারপর পরশু সকালেই আমি চলে যাব। নিলয় বলল, ঠিক আছে। আমি আর কোনো কিছু বললাম না। ওইখান থেকে উঠে সোজা বাসায় চলে এলাম। বাসায় আসার পথে রাতের খাবারটা কিনে নিয়ে এসেছি। ঘরের দিকে তাকিয়ে দেখি 8টা বাজতে চলছে। আজকের দিনের সময়টা যে কি করে চলে গেল তা বুঝে উঠতে পারিনি। আর সময়টার কথা কি কমু, নিজের জীবনে যদি খারাপ সময়টা না আসতো তাহলে আমি বুঝতামই পারতাম না যে মানুষ কিভাবে এতটা পরিবর্তন হতে পারে। আর সেদিন তো আমার কোনো দোষ ছিল না, তাহলে কেন আমি দোষী হলাম? এগুলো ভাবছি আর চোখ দিয়ে পানি পড়ছে। কি থেকে কি হয়ে গেল। যাই হোক, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। খাবার খাওয়ার জন্য খাবার প্লেটটা যেই না হাতে নেব এমন সময় কলিং বেল বেজে উঠল। এত রাতে আমার বাসায় কে আসলো সেটা দেখার জন্য দরজাটা খুললাম। আমি ভেবেছিলাম হয়তো নিলয় এসেছে, কিন্তু আমার ধারণা ভুল করে দিল, কারণ দরজার কাছে ভাবি এবং ভাইয়া আর তার সাথে আছে মায়া। আমি তাদেরকে দেখে অনেকটাই অবাক হলাম। আমি মোটেও আশা করিনি তারা এখানে আসবে। তাই আমি ভাবতে লাগলাম, এখন কি তাদেরকে ভিতরে আসতে দেব নাকি তাদেরকে বাহিরেই রাখব। এগুলো ভাবছি। আমি বললাম, না, তাদেরকে কোনোভাবেই আমার মনে কিংবা আমার বাসায় কখনো আসতে দেওয়া যাবে না। তাই ভেবে দরজাটা লাগিয়ে দেব। এমন সময় ভাইয়া আমাকে বলে উঠল, তুই দরজাটা লাগিয়ে দেওয়ার আগে তোর ভাবির কথাগুলো শুন। আমি বললাম, আপনাদের কথা শুনতে আমি চাই না। আপনারা দয়া করে এখান থেকে চলে যান, তাহলে আমি অনেকটাই খুশি হব। আমি চাই না কখনো আপনারা আমার জীবনে আসুন। আমি একা থাকতে শিখে গেছি। তখন ভাবি বলল, প্লিজ সাজ্জাদ, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আর ক্ষমা চাওয়ার জন্যই আমি এখানে এসেছি। আমি বললাম, আপনাদের কাউকে আমি ক্ষমা করতে পারবো না। দয়া করে আপনারা এখন এখান থেকে চলে যান, দরজাটা লাগিয়ে দেব। হঠাৎ করে তারা দরজার ধাক্কা দিয়ে বাসার ভিতরে ঢুকলো। আমি রাগী কণ্ঠে বললাম, আপনাদের সাহস তো কম না, আমার বাসায় ঢুকে পড়ছেন। চুপচাপ চলে যাবেন নাকি দারোয়ানকে ডেকে গার ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। তখন ভাবি কিছুটা কান্না কান্না ভাব নিয়ে বলল, তুমি আমাদের কথাগুলো শুনলে আমরা চলে যাব, প্লিজ আমার কথাগুলো শুনো। আমি বললাম, কি শুনবো? আমি বললাম, কি কথা শুনবো? আপনারা তো একে আমার জীবনটা নষ্ট কইরা দিছেন, তারপর এখন এখানে নাটক করতে এসেছেন। বের হয়ে যান আমার বাসা থেকে, আপনাদের মুখটাও আমি দেখতে চাই না। এটা বলে জোর করে তাদেরকে আমার বাসা থেকে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দিলাম। ওদের এসব নাটক এখন আমার আর ভালো লাগছে না। আমার জীবনটা শেষ করে দিয়ে আবার এসেছে আমাকে করোনা দেখাতে। দরজার ওই পাশ থেকে অনেকক্ষণ ডাকাডাকি করলো, কিন্তু আমি তাদের ডাকাডাকিতে তেমন পাত্তা দেইনি। আমি টিভি দেখতে দেখতে আর ডিনার করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যেই না দরজা খুলবো তখন আমার চোখে পড়ল